নমস্কার বন্ধুরা, স্কেরি টেলসে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক বছর ধরে বন্দি থাকার পর জেগে উঠেছে এক ভয়ঙ্কর প্রেতাত্মা। গ্রামের একের পর এক মানুষকে বীভৎসভাবে খুন করতে শুরু করেছে সে। নিষ্পাপ শিশু, অসহায় মহিলা বা বৃদ্ধ, কাউকেই রেহাই দিচ্ছে না সে। এইভাবেই সে বহুকাল ধরে জমে থাকা তার প্রতিশোধ নিচ্ছে। গ্রামের অল্প শিক্ষিত নিরীহ নিরাপরাধ মানুষগুলোর রাতের ঘুম উড়ে গেছে। তারা প্রতি মুহূর্তে ভয়ের চাদর জড়িয়ে কোনো মতে বেঁচে আছে। এই পিশাচকে ধ্বংস করার কি কোনো উপায় নেই? কিভাবে গ্রামের মানুষজন এই ভয়ঙ্কর বিভীষিকার হাত থেকে মুক্তি পাবে? শুনতে থাকুন স্কেরি টেলসের বিশেষ নিবেদন, ঋতপা ব্যানার্জির লেখা ভবানী তান্ত্রিকের এক রোমহর্ষক ভয়ঙ্কর কাহিনী, কালো দিঘির প্রেতাত্মা। আজকের গল্প পাঠে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি রক্তিম। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, ঋতপা ব্যানার্জির লেখা ভবানী তান্ত্রিকের গল্প, কালো দিঘির প্রেতাত্মা। রাত তখন 12টা। বাস থেকে নেমে টলমলো পায়ে হেঁটে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল বিমল। আজ নেশাটা ভালোই চড়েছে, আর চড়বে নাই বা কেন? অনেক দিন পর হাতে বেশ কিছু করকরে টাকা এসেছে যে, তাই তো ট্রেন থেকে নেমে আগে গিয়েছিল চোলাইয়ের ঠেকে ঢু মারতে। বিমলের মতো গ্রামের গরিব গুরমো মানুষ যারা ভোরবেলা বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে রওনা দেয়, সারাদিন সেখানে হাড় ভাঙা খাটুনির পর বাড়ি ফেরার সময় যখন বেশ নগদ কিছু টাকা পায়, তখনই চলে যায় স্টেশনের পাশে শিবেনের চোলাইয়ের ঠেকে নেশা করতে। এটাই তাদের নির্ভেজাল আনন্দের সমান। আকাশে গোল থালার মতো চাঁদ সদর্পে বিরাজ করছে। তারই উজ্জ্বল রূপলি আলোয় ভেসে যাচ্ছে মাঠ, ঘাট, আলপথ। বয়ে চলা ঠান্ডা শিরশিরে হাওয়া শীতের আগমনের আভাস দিচ্ছে। মেঠো পথ ধরে গুনগুন করে গান গাইতে গাইতে বিমল এগিয়ে চলেছে গ্রামের দিকে। চোলাইয়ের নেশায় এতই বিভোর যে সে বুঝতেই পারল না কখন ভুল করে আজন্ম পরিচিত ডান হাতের বদলে বাম হাতের রাস্তাটা ধরেছে সে, যেটা তাকে নিয়ে যাবে অভিশপ্ত কালো দিঘির কাছে। আসলে মৃত্যু যাকে হাতছানি দিয়ে ডাকে, সে হয়তো এমনই ভুল করে বসে যা সে আগে কখনো করেনি। হাঁটতে হাঁটতে বিমল প্রায়ই চলে এলো কালো দিঘির কাছে। বিশাল বড় টলটলে জলের দিঘি। কবে কে এই দিঘি খনন করেছিল পলাশডাঙ্গা গ্রামের লোক তা বলতে পারে না। দিঘি নিয়ে অনেক জনশ্রুতি আছে। একবার যে এই দিঘির জলে নেমে পড়ে তার নাকি আর রক্ষে নেই। গ্রামের বয়োবৃদ্ধ লোকেরা বলেন এই দিঘি অতীতে অনেকের প্রাণ নিয়েছে। এসব কথাই লোকমুখে বছরের পর বছর চলে আসছে। তাই গ্রামের লোকেরা এই দিঘি এবং তৎসংলগ্ন পথে রাতের বেলা একদমই মারায় না। দিঘির এক পাশে ঘন বাঁশবন, অন্য পাশে একটি মাঠ। তাই গ্রামের লোকেরা এই দিঘি এবং তৎসংলগ্ন পথ রাতের বেলা একদমই মারায় না। দিঘির এক পাশে ঘন বাঁশবন, অন্য পাশে একটি মাঠ, যেটি দিঘির পাড়ের মাঠ নামে পরিচিত। সেখানে এক সুবিশাল প্রাসাদোপম অট্টালিকার ধ্বংসাবশেষ বহু যুগ ধরে সুখ দুঃখের স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে। কোনো এক কালে এক জমিদার বংশ এই অট্টালিকায় বসবাস করত। এক অভিশাপের কারণে জমিদার বংশ নির্বংশ হয়ে যায়। তারপর থেকেই এই অট্টালিকা একাকী দাঁড়িয়ে কালের সাক্ষ্য বহন করছে। দিঘির কাছাকাছি আসতেই বিমল দেখল একটা অল্প বয়সী বিবাহিতা মেয়ে দিঘির পাড়ে বসে কাঁদছে।
বিমল চোখ ভালো করে কচলে আবার দেখল। হ্যাঁ, ঠিকই দেখছে সে। এগিয়ে গেল ব্যাপারটা দেখার জন্য। কে তুমি মেয়ে? এই রাতের বেলা দিঘির পাশে বসে কাঁদছ? আমি আমি পাশের গাঁয়ের মেয়ে গো। তোমার গায়ে আমার এক পিসির বাড়ি, সেখান থেকেই ফিরছিলাম এই পথ ধরে। খুব পিপাসা লাগায় দিঘিতে নেমেছিলাম জল খেতে, আর তখনই আমার হাতের আংটিটা খুলে পড়ে গেল দিঘিতে। আমি আর খুঁজেই পেলাম না। ওই ওই আংটি যদি খুঁজে না পাই তাহলে তাহলে আমার বোন আমায় খুব মারবে গো। এ আমার কি সর্বনাশ হলো গো, এ আমার কি সর্বনাশ হলো। মেয়েটি বুক চাপড়ে কাঁদতে লাগলো। বিমলের বড় মায়া হলো মেয়েটির ওপর। দাও দাও, বিমল ইজ হিয়ার, সো ডোন্ট ফিয়ার। আমি আনছি, আমি তোমার আংটি নিয়ে আসছি, দাও। সে দিঘিতে নামলো আংটি খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে বুক অবধি জলে চলে গেল। এমন সময় তার মনে হলো অনেকগুলো হাত যেন দিঘির তলদেশ থেকে উঠে তার পা ধরে টানছে। বরফের মতো শীতল কঙ্কালসার হাত যেন নরকের অতল থেকে উঠে এসেছে। বিমল অনেক চেষ্টা করেও তার পা মুক্ত করতে পারল না। অদৃশ্য হাতের টানে ও আস্তে আস্তে জলের অতলে তলিয়ে যেতে লাগলো। পরদিন সকালে মধু বাউরি গেছিল দিঘির পাড়ের মাঠে ছাগল চড়াতে। সেই প্রথম দেখতে পায় বিমলের লাশটা চিত হয়ে দিঘির জলে ভাসছে। সঙ্গে সঙ্গে গ্রামের সকলকে খবর দেয়। গ্রামের লোকজন ভিড় করে আসে দিঘির পাড়ে। বিমলের বৃদ্ধা মা দিঘির পাড়ে বসে বুক চাপড়ে কাঁদতে থাকে। ওই ছেলেই যে ছিল তার একমাত্র সম্বল। গ্রামের লোকজন বলতে থাকে, আহারে বেচারা ছেলেটা বড় অল্প বয়সেই চলে গেল। কি মরতে যে রাতের বেলা এই পথ ধরে আসছিল কে জানে। বিমলের মারা যাওয়ার খবরটা নাতি ছোটনের কাছে শুনে আঁতকে ওঠেন গ্রামের সব থেকে বয়স্ক ব্যক্তি মনোহরবাবু। এই দিঘি সম্পর্কে অনেক কথা তিনি ছোটবেলায় তার ঠাকুমার কাছে শুনেছেন। দিঘির মধ্যে এক পিশাচিনীর বাস। বহুকাল আগে এক সিদ্ধ পুরুষ পিশাচিনীকে ওই দিঘিতে আটকে এই পলাশডাঙ্গা গ্রামকে মন্ত্র বলে বেঁধে দিয়েছিলেন। তাহলে কি সেই বাঁধন ছিঁড়ে গেল? তবে তো ভয়ানক সর্বনাশ নেমে আসবে এই গ্রামে। ওই পিশাচিনী কাউকে বাঁচতে দেবে না। সমগ্র গ্রাম শ্মশান হয়ে যাবে। এই ঘটনার পর কেটে গেছে 2 সপ্তাহ। রমলা তার ভাই মঙ্গলকে নিয়ে প্রায়ই ছাগল চড়াতে যায় দিঘির পাড়ের মাঠে। এদিকটায় লোকজন তেমন আসে না বলে মাঠ বেশিরভাগ সময় কচি কচি ঘাসে ভর্তি থাকে। ছাগলগুলো মনের আনন্দে কচি ঘাস খায়। রমলা সকাল সকাল ছাগল নিয়ে বেরিয়ে পড়ে আর সন্ধ্যের আগেই ফিরে আসে। সেদিনও রমলা আর মঙ্গল ছাগলগুলোকে মাঠে ছেড়ে দিয়ে গাছের তলায় বসেছিল। দুপুর হতেই 2 ভাই বোনে মিলে বাড়ি থেকে নিয়ে আসা পান্তা ভাত, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা সহযোগে খেয়ে গাছের তলায় শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই দুজনের চোখ ঘুমে জুড়িয়ে এলো। বেশ কিছুক্ষণ পর একটা চিৎকারে ঘুম ভেঙে গেল ভাই বোনের। ছাগলের ডাক ভেসে আসছে দিঘির দিক থেকে। মাঠে একটাও ছাগল নেই। 2 ভাই বোনে দৌড়ে গেল দিঘির কাছে। একটা ছাগল দিঘির মধ্যে পড়ে ছটফটাচ্ছে আর বাকিগুলো দিঘির পাড়ে দাঁড়িয়ে তারস্বরে চিৎকার করছে। এই দৃশ্য দেখে আতঙ্কে রমলার বুক শুকিয়ে গেল। এই দিঘি সম্পর্কে নানা কথা সে শুনেছে, কিন্তু ছাগল বাঁচাতে গেলে তাকে নামতেই হবে দিঘিতে। না হলে ছাগলের যদি কিছু হয় তাহলে সৎ মা আর আস্ত রাখবে না তাদের দুজনকে। দোনামোনা করতে করতে রমলা নেমেই গেল দিঘিতে।
বেশ কিছুটা যাওয়ার পর তার মনে হলো সে আর পা তুলতে পারছে না। দিঘির তলা থেকে কারা যেন তার পা ধরে টানছে। অনেক চেষ্টা করেও পা ছাড়াতে পারল না। জল ক্রমশ গলা ছাড়িয়ে উঠে আসছে, দম বন্ধ হয়ে আসছে। গলা দিয়ে একটা কথাই বেরিয়ে এলো, পালা ভাই পালা। মঙ্গল কাঁদতে কাঁদতে গ্রামের দিকে দৌড় লাগালো। ছাগলগুলো যে যেদিকে পারল ছুট লাগালো। বটতলায় বসে আড্ডা মারছিল গ্রামেরই কিছু ছোকরা। মঙ্গল হাঁপাতে হাঁপাতে বটতলায় গিয়ে তাদেরকে সব বলল। সকলে পড়িমড়ি করে ছুটে এলো দিঘির পাড়ে। ততক্ষণে সব শেষ। রমলার প্রাণহীন দেহটা জলে ভাসছে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, যেন কিছু দেখে খুব ভয় পেয়েছে। এই ঘটনা গ্রামে চাউর হতে বেশি সময় লাগলো না। পুলিশ এসে বডিটা তুলে নিয়ে গেল। মঙ্গল হাউ হাউ করে কাঁদতে লাগলো। রমলার সৎ মা ভাবল, যাক ভালোই হয়েছে, একটা আপদ বিদে হয়েছে। গ্রামের লোকজনের মধ্যে এই ঘটনা ভালোই ত্রাসের সঞ্চার করেছে। দিনে দুপুরেও কেউ আর দিঘি ও তৎসংলগ্ন মাঠের পথ মারায় না। রমলা মারা যাওয়ার প্রায় 1 মাস কেটে গেছে। এর মধ্যে আর নতুন করে কিছু ঘটেনি। তবে গ্রামের লোকজন বড়ই সজাগ। কেউ ভুলেও আর দিঘির পথে পা বাড়ায় না। ওদিকে ছাগল চড়ানোও বন্ধ। রমলার ভাইকে সৎ মা বাড়ি থেকে দূর করে দিয়েছে। সে এখন গ্রামের পথে পথে ঘোরে, যে যা দেয় তাই খায়, রাতে চণ্ডী মণ্ডপে ঘুমোয়। গ্রামের মোড়ল মশাই স্বপন চক্রবর্তীর বিশাল অবস্থা। পাকা রাস্তার ওপর দোতলা বাড়ি, চালের বড় ব্যবসা, বাজারে 2টো তেল কল, স্টেশনের কাছে দুটো দোকান, আরও কত কি। একমাত্র ছেলে আবির মুম্বাইতে থাকে, সেখানেই চাকরি তার। একই অফিসে চাকরি করত রুহি। সুন্দরী, আধুনিকা, শিক্ষিতা, স্মার্ট মেয়ে। দুজনের ভালোবাসা হতে বেশি সময় লাগেনি। রুহির বাবা এই সম্পর্ক মেনে নিলেন না। তিনি মেয়েকে সজাতে বিয়ে দিতে চান। নিজের বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক করেন। রুহি তা মানতে পারেনি, পালিয়ে এসেছিল আবিরের কাছে। কিছু বন্ধুর উপস্থিতিতে বিয়েটা সেরে নিয়েছিল ওরা। এই খবর পেয়ে রুহির বাবা মেয়ের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছেন। আবিরও বাড়িতে কিছু জানাতে পারেনি। বাড়ির লোক অবশ্য আবিরের বিয়ে নিয়ে তেমন আপত্তি করেনি। 3 মাস বাদে অবশেষে নতুন বউ নিয়ে পলাশডাঙ্গায় ফিরেছে আবির। স্বপন চক্রবর্তীর বাড়িতে তাই সাজো সাজো রব। রুহি বরাবরই মুম্বাইতে থাকত, বাংলার গ্রামাঞ্চল কখনোই দেখেনি। পলাশডাঙ্গা গ্রামে আসার ব্যাপারে সে খুবই উৎসাহী, থর যেন আর সয় না। কিন্তু বাংলাটা এখনো রপ্ত করে উঠতে পারেনি। মুম্বাই থেকে সোজা দমদম এয়ারপোর্টে এসে সেখান থেকে হাওড়া স্টেশনে গিয়ে পলাশডাঙ্গার ট্রেনে চেপে বসলো দুজনে। এখনো 2 থেকে 2.5 ঘন্টা লাগবে পলাশডাঙ্গা পৌঁছতে। ট্রেনে নানা রকম লোকের ভিড়। আবিরদের সামনের সিটেই বসে আছেন এক সাধু বাবা। লাল বসন পরিহিত, মাথায় কাঁচা পাকা চুল ভর্তি, গলায় রুদ্রাক্ষের মালা, কাঁধে একটা ঝোলা, চোখ মুখে দৃঢ়তার ছাপ স্পষ্ট। এক ঝলক দেখলেই মনে ভক্তি জাগে। সাধু বাবা ভ্রু কুঞ্চিত করে এক দৃষ্টে রুহির দিকে তাকিয়ে আছেন, যেন কিছু বোঝার চেষ্টা করছেন। এরপর বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন সাধু বাবা। খানিকক্ষণ পর চোখ খুলে আবিরকে জিজ্ঞাসা করলেন, নতুন বিয়ে করে বউকে নিয়ে গ্রামে ফেরা হচ্ছে নাকি? সাধু বাবার এই প্রশ্নে খানিকটা অবাক হয়ে উত্তর দিল আবির। আগে হ্যাঁ বাবা, কিন্তু আপনি জানলেন কি করে? মুচকি হেসে সাধু বাবা বললেন, আমি অনেক কিছুই জানি। এখন একখানা কথা কইছি, মন দিয়ে শোনো তো বাছা। আগামী অমাবস্যা অবধি বউকে সাবধানে রাখবে। বড় বিপদ ওর জন্য ওত পেতে বসে আছে।
জলার ধারে যাবে না, ওদিকের বাতাস বিষিয়ে উঠেছে। সাধু বাবার এমন কথায় রুহি আবির দুজনেই ঘাবড়ে গেছে। রুহি বাংলা না বলতে পারলেও বাংলা বোঝে, সাধু বাবার কথাও সে বুঝেছে। দুজনেই ড্যাবা ড্যাবা চোখে তেনার দিকে তাকিয়ে আছে। তা ভয় পেলে নাকি বাছারা? ভয় পাওয়ার বিষয় বটে, তবে যখন বিপদ এসে ঘাড়ে নিঃশ্বাস ফেলবে, সব পথ বন্ধ হয়ে যাবে, তখন পাশের গায়ে গিয়ে আমার খোঁজ করো। ভবানী তান্ত্রিককে সে গায়ে সকলেই এক ডাকে চেনে। এই বলে সাধু বাবা উঠে হন হন করে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের ভিড়ে মিশে গেলেন। वो साधु बाबा किस खतरे के बारे में बोल रही थी? বাদ দাও তো, যত সব বুজরুকি। মানুষকে ভয় দেখিয়ে খালি টাকা আদায়ের ধান্দা। যখন বুঝতে পারলো যে আমরা টাকা পয়সা দেবো না, তখন পালালো। প্রায় 2.5 ঘন্টা পর পলাশডাঙ্গা স্টেশনে পৌঁছলো দুজনে। তখন প্রায় দুপুর 3টে বাজে। মোড়ল মশাই স্টেশনে গাড়ি পাঠিয়ে দিয়েছেন ছেলে বৌমাকে আনতে। গাড়িতে যেতে যেতে দিগন্ত বিস্তৃত মাঠ, ধান, সবজি ক্ষেত, জল ভরা পুকুর, ছোট ছোট পরিষ্কার পরিচ্ছন্ন মাটির বাড়ি, চণ্ডীমণ্ডপ দেখে রুহির মনে আনন্দের দোলা লাগে। গ্রামে না এলে এমন বিশুদ্ধ সৌন্দর্য উপভোগ করার থেকে বঞ্চিত থেকে যেত। স্বপন চক্রবর্তীর বাড়িতে তখন গ্রামের লোকজন ভেঙে পড়েছে নতুন বউ দেখার জন্য। ভিন রাজ্যের বউ গাঁয়ের লোক দেখেনি এর আগে, তাই তারা ঠেসে ঠুসে দাঁড়িয়ে আছে। এমনই সময় গাড়ির হর্ন বাজিয়ে চক্রবর্তী বাড়িতে এসে পৌঁছলো আবির আর রুহি। গ্রামশুদ্ধ লোক নাকি তাকে একটিবার দেখার জন্য এখানে এসে উপস্থিত হয়েছে। এমন কথা শুনেই রুহির চোখ ছানা বড়া। খানিকটা ভয়ের সাথেই সে গাড়ি থেকে নামলো। গ্রামের লোক রুহির উজ্জ্বল ফর্সা গায়ের রং, টানা টানা চোখ, টিকালো নাক, সুন্দর মুখশ্রী দেখে একেবারে সকলেই মানল মোড়ল মশাইয়ের ছেলে একখানা বিয়ে করেছে বটে। আবিরের মা কাকলি দেবী ছেলে বৌমাকে বরণ করে ঘরে তুললেন। এত কিছুর মধ্যে সাধু বাবার সাবধান বাণী দুজনেই ভুলে গেছে। রুহির গ্রামটা বেশ ভালোই লেগেছে। শ্বশুরবাড়ির লোকগুলোও খুব ভালো, তাকে এইটুকু সময়ের মধ্যেই আপন করে নিয়েছে। ননদ আলেয়ার সাথে এর মধ্যেই বন্ধুত্ব হয়ে গেছে। রুহির খুব ইচ্ছা গ্রামটা ভালো করে ঘুরে দেখবে আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করবে। আবিরের কাছে সে শুনেছে গ্রামের উত্তরে একটি মাঠে একটা পুরনো বাড়ির ধ্বংসাবশেষ আছে, তার পাশেই সুন্দর একটা দিঘি আছে। রুহি আবিরকে সেখানে নিয়ে যেতে বলে। আবির বলে, আজ তো সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির কেউ আর ওদিকে যেতে দেবে না এখন। কাল বিকেলে নিয়ে যাব। পরের দিন বিকালে রুহিকে নিয়ে আবির ঘুরতে বেরোয়। কিছুটা গ্রামের মধ্যে ঘুরে তারা যায় কালো দিঘির দিকে। বাড়িতে কাউকে অবশ্য কিছু জানায়নি। গোধূলির ম্লান আলোয় ভগ্নপ্রায় জমিদার বাড়ি এবং তার পাশে টলটলে জলের দিঘির সৌন্দর্য রুহিকে মুগ্ধ করে। জানো রুহি, গ্রামের লোকেরা বলে এদিকে নাকি ভূত আছে। আমি আগে অনেকবার বাড়িতে লুকিয়ে এখানে এসেছি ভূত দেখার জন্য, কিন্তু প্রতিবারই আমার আশা বিফলে গেছে। ভূতের টিকিও দেখতে পাইনি। तुम्हारे गांव के लोग अभी भी भूतों पे यकीन करते हैं। सो फनी। বলেই হেসে গড়িয়ে পড়ল রুহি। কিন্তু ওরা খেয়ালই করল না একটা কালো ছায়া ওদের গতিবিধির ওপর নজর রাখছে। সন্ধ্যা হব হব করছে। জমিদার বাড়ি দিঘি ঘুরে ওরা বাড়ির পথ ধরল। বাড়ি ফিরে রাতে বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। ঘিয়ে ভাজা লুচি, কষা মাংস, মিষ্টি খেয়ে রুহি আঙুল চাটতে লাগলো। রাত 12টার দিকে ওরা শুয়ে পড়ল। ঠান্ডাও বেশ ভালো পড়ে গ্রামের দিকে। সনসন করে উত্তরে হাওয়া বইছে। কম্বলের ভেতর ঢুকতেই ঘুম জড়িয়ে এলো রুহির চোখে। সমস্ত গ্রাম নিস্তব্ধ। কোনো কুকুরও হয়তো জেগে নেই।
মাঝে মাঝে শিয়ালের কান্না ভেসে আসছে। সেই আওয়াজ শুনলে বুকের রক্ত জল হয়ে যায়। কালো দিঘির জলে ঢেউ উঠেছে। দুটো সরু লিকলিকে হাত জল থেকে বেরিয়ে এলো, ক্রমশ পাড়ের কাছে আসতে লাগলো। দু হাতে ভর দিয়ে জল থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর দর্শন প্রেত মূর্তি। উবু হয়ে বসে আছে, চুলগুলো মুখের ওপর, লকলকে জিভটা বেরিয়ে এসেছে, দু চোখে আগুন ঠিকরে পড়ছে। কারোর অপেক্ষায় আছে সে। রুহি, রুহি, বহু দূর থেকে ভেসে আসছে একটা ডাক, যেন যেন এই পৃথিবীর নয়। রুহি, রুহি। ঘুম ভেঙে যায় রুহির। এ তো মায়ের গলা, রুহিকে ডাকছে। ঘুম জড়ানো চোখে ঘোরের মধ্যে এগিয়ে যায় রুহি। পাশে তখন আবির গভীর ঘুমে আচ্ছন্ন। নিঃশব্দে সিঁড়ি দিয়ে নেমে দরজা খুলে উঠোন পেরিয়ে চলতে থাকে সেই ডাকের পিছু পিছু। রুহি বুঝতেই পারে না তার মা এই গ্রামে এত রাতে কি করে আসবে। আসলে বোঝার মতো অবস্থায় নেই সে। পায়ে পায়ে এগিয়ে গেল কালো দিঘির দিকে। অনেকটা সময় কেটে যায়। হঠাৎ আবিরের ঘুম ভেঙে গেলে সে পাশে রুহিকে দেখতে পায় না। এত রাতে মেয়েটা গেল কোথায়? দরজাও তো খোলা। বাইরে বেরিয়ে আসে আবির, সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। দেখতে পায় উঠোন দিয়ে হেঁটে আসছে রুহি। এত রাতে উঠোন পেরিয়ে কোথায় গেছিলে? আবিরকে দেখে চমকে ওঠে রুহি। मुझे लगा कोई मुझे बाहर से बुला रहा है और इसलिए मैं। আচ্ছা, তোমার কি মাথা খারাপ? এত রাতে এই গ্রামে তোমাকে কে ডাকবে? গ্রামের লোকজন এখন সবাই দরজায় খিলেটে ঘুমোচ্ছে। না না, অচেনা অজানা জায়গায় এভাবে একা বেরোনোটা তোমার মোটেই উচিত হয়নি। বেশ ধমকের সুরেই কথাগুলো বলে ঘরে চলে গেল আবির। রুহিও চলে গেল পেছনে পেছনে। সকালে উঠে রুহির মাথাটা কেমন যেন ভার ভার লাগছে। কাল রাতে কি ঘটেছিল কিছুই মনে পড়ছে না। বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আলেয়ার সাথে বেরিয়েছিল আশেপাশের এলাকাটুকু একটু ঘুরে দেখতে। আবিরের কি হয়েছে কে জানে, কেমন যেন রেগে আছে। সাধারণ মানুষের খাবার রুহির অসহ্য লাগছে। পাশের বাড়িতে দুটো নধর মুরগি দেখে চোখ দুটো লোভে চকচক করে উঠল। বড় খিদে, কতদিন খায়নি, তেষ্টায় গলাটা ফেটে যাচ্ছে। রক্ত চাই, রক্ত। কিন্তু রাতের আগে তো কিছুই করা যাবে না। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে ধরিত্রীর বুকে। অমানিসার ঘোর কালো অন্ধকারে ছেয়ে যায় গোটা গ্রাম। বাতাস হয়ে ওঠে ভারী। এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করে সমগ্র গ্রামকে। কুকুর বিড়ালগুলো ভয় সেঁধিয়ে যায় যে যার আস্তানায়। এক অজানা রাতচড়া পাখি কর্কশ স্বরে ডেকে যায়। অশীতিপর বৃদ্ধ মনোহরবাবুর আতঙ্কে বুক কেঁপে ওঠে। গ্রামের পরিবেশ আজ বড়ই অদ্ভুত। ওদিকে গ্রামের কালী মন্দিরের পুরোহিত ভট্টাচার্য মশাই রোজকার মতো আজও সন্ধ্যাবেলা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন, কিন্তু হাজার চেষ্টার পরও তিনি মন্দিরের একটা প্রদীপও জ্বালতে পারেননি। এ যে বড়ই অশুভ। হতভম্বের মতো মায়ের মূর্তির পানে তাকিয়ে থাকেন তিনি। রাত যত বাড়তে থাকে গ্রামের পরিবেশ আরও নিঝুম হয়। গ্রামবাসীরা সকাল সকাল ঘরে ঢুকে খিল এঁটে দেয়। দূর থেকে শিয়ালের করুণ কান্না ভেসে আসে। মাঝরাতে রুহির ঘুম ভেঙে যায়। এখনই তো সময় শিকার ধরার। পাশ ফিরে একবার দেখে নেয় আবির অকাতরে ঘুমোচ্ছে। তারপর চুপি চুপি বেরিয়ে যায় বাড়ি থেকে। পাশের বাড়ি চলে যায়।
নধর মুরগি দেখে জিভ দিয়ে টপ টপ লালা ঝরতে থাকে। তীক্ষ্ণ নখযুক্ত হাত দিয়ে খাঁচা ভেঙে বের করে আনে মুরগি দুটো। সেগুলো তখন প্রাণ ভয়ে ছটফট করছে। একটা মুরগির গলায় তীক্ষ্ণ দাঁত বসিয়ে দেয় রুহি। ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। মনের সুখে জিভ দিয়ে সেই রক্ত চাটতে থাকে। কতদিনের তেষ্টা মিটল। দাঁত দিয়ে মাংস ছাড়িয়ে এনে গোগ্রাসে তা গিলতে লাগে সে। পরম তৃপ্তি পেয়েছে আজ সে। মুরগির ঝটাপটির আওয়াজে ঘুম ভেঙে যায় গৃহকর্তা শ্যামলের। ভাবে হয়তো শিয়াল টিয়াল এসেছে মুরগি ধরতে। হাতে একটা লাঠি ও একটা টর্চ নিয়ে বাইরে বেরিয়ে আসে সে। টর্চ মেরে দেখে এক ভয়ঙ্কর দর্শন প্রেত উবু হয়ে বসে কাঁচা মুরগি চিবোচ্ছে। আলো পড়ায় সে সামনে তাকালো। হাত পাগুলো তার কঙ্কালসার। মুখের বেশ কিছু জায়গায় মাংস খোবলানো, হাড় দেখা যাচ্ছে। চোখের জায়গায় দুটো কোটর। মুখের দুপাশ দিয়ে তাজা রক্ত ঝরছে। লকলকে জিভটা বেরিয়ে আছে। হাতে আধ খাওয়া কাঁচা মুরগি। এমন বিভৎস দৃশ্য দেখে শ্যামল গোঙাতে গোঙাতে জ্ঞান হারালো। প্রেতটা আধ খাওয়া মুরগিটা ছুঁড়ে ফেলে শ্যামলের দিকে এগিয়ে গেল। নরমাংসের গন্ধে লোভটা আরও বেড়ে গেল তার। শ্যামলের এক পা ধরে টানতে টানতে পাশের ঝোপে চলে গেল। সকালবেলা আবিরের ঘুম ভেঙে গেল প্রবল চিৎকার আর কান্নার আওয়াজে। রুহিও উঠে পড়েছে। দুজনে বাইরে বেরিয়ে এলো ঘটনাটা কি দেখার জন্য। পাশের বাড়ির শ্যামলের বউ রত্না আছাড়ি পিছাড়ি করে কাঁদছে। রাতে শ্যামলকে মেরে কেউ পাশের ঝোপে ফেলে রেখেছে। গ্রামের লোকজনের মুখগুলো সব থমথমে। আবির ঝোপের দিকে এগিয়ে গেল। সেই দৃশ্য চোখে দেখা যায় না। একটা চোখ খুবলানো, পেট চেরা, সেখান থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে এসেছে। একটা পা ছিঁড়ে নিয়েছে। আধ খাওয়া অবস্থায় সেটা কিছুটা দূরে পড়ে আছে। তাতে তাতে মাছি ভন ভন করছে। আবিরের মাথা ঝিমঝিম করছে। এত নৃশংসভাবে কোনো জঙ্গলি জানোয়ারও তো মানুষ মারতে পারে না। রুহির মুখে একটা কুটিল হাসি খেলে যায়। এ তো সবে শুরু। কিছুটা বেলা হলে পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায়। থানার বড়বাবু প্রলয় হালদার গভীর মনোযোগ দিয়ে মৃতদেহ পরীক্ষা করতে থাকে। এত বীভৎস মৃত্যু এর আগে সেও কোনোদিন দেখেনি। তার মন বলতে থাকে এটা কোনো মানুষ বা পশুর কাজ নয়। তবে কি? পুলিশ বডি নিয়ে যায় ও গ্রামের লোকজনকে সাবধানে থাকতে বলে। মনোহরবাবু এসেছেন নাতি ছোটনের হাত ধরে। বিড়বিড় করে বলতে থাকেন, ফিরে এসেছে ভয়ঙ্কর প্রেতাত্মা। কাউকে ছাড়বে না, সকলকে মারবে। ঠাকুমার কথা মিলে গেল। এরপর দুদিন কেটে যায় নির্বিঘ্নে। তৃতীয় দিন রাতে আবার অঘটন ঘটে। দোকান বন্ধ করে সাইকেল করে বাড়ি ফিরছিল সুজয়। আজ বড় দেরি হয়ে গেছে। অন্যদিন রাত 8টার মধ্যেই ফেরে। কিন্তু আজ কেন যে বিশুর সাথে কয়েকদিন তাস খেলতে গেল কে জানে। এখন সত্যিই কপাল চাপড়াতে ইচ্ছে করছে। গ্রামে যা সব কাণ্ড শুরু হয়েছে, এখন তাড়াতাড়ি বাড়ি পৌঁছলেই শান্তি। বউ আর মেয়েটা নিশ্চয়ই দুশ্চিন্তা করছে। মুখুজ্জেদের বড় আমবাগানটার কাছে এসেই সুজয়ের সাইকেলের চেনটা পড়ে গেল। সাইকেলের চেনটা পড়ার আর জায়গা পেল না। এই বলে সে চেনটা তুলতে লাগলো। হঠাৎ তার মনে হলো পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। পেছনে ফিরে সে কাউকে দেখতে পেল না। আতঙ্কে তার শরীর কেঁপে উঠল। সাইকেল সেখানে ফেলে রেখে দৌড় দিল বাড়ির উদ্দেশ্যে। কিছুটা যাওয়ার পর একটা পাথরে হোঁচট খেয়ে পড়ে গেল।
সঙ্গে সঙ্গে সুজয়ের ঘাড়ের ওপর কিছু একটা ঝাঁপিয়ে পড়ল। ছটফট করতে করতে একসময় সে থেমে গেল। রুহি রূপী প্রেতাত্মা তাকে টানতে টানতে নিয়ে গেল পাশের আম বাগানে। সকাল হতেই গ্রামের আকাশ বাতাস জুড়ে ছড়িয়ে পড়ল কান্নার রোল, স্বজন হারানোর বেদনা। মুখুজ্জেদের আমবাগানে সুজয়ের ছিন্ন ভিন্ন আধ খাওয়া লাশ উদ্ধার হয়েছে। আবারও একটা বীভৎস মৃত্যু। দুঁদে পুলিশ অফিসার প্রলয়বাবু খুনের কোনো কুল কিনারা করতে না পেরে মাথার চুল ছিঁড়তে লাগলেন। গ্রামের লোকজন আতঙ্কে দিশেহারা। তারা ভালোই বুঝতে পারছে এ কোনো মানুষ বা পশুর কাজ নয়। তাদের গায়ে কোনো দৈত্য বা পিশাচের আগমন ঘটেছে। সকলে মোড়ল মশাইয়ের কাছে গেল সমস্যা সমাধানের জন্য। তিনি তাদের আশ্বাস দিলেন যে তিনি নিশ্চয়ই কিছু করবেন। এসব যে কোনো দৈত্য বা পিশাচের কাজ, আবিরের বিজ্ঞানমনস্ক মন তা কিছুতেই মানতে চাইছে না। সে থানায় গেল বড়বাবুর সাথে দেখা করতে। আসতে পারি? কাম ইন। আবিরকে দেখে প্রলয় অবাক হয়ে যায়। আরে, এ তো তার কলেজ ফ্রেন্ড আবির। দুজনে দুজনকে জড়িয়ে ধরে। কিছু কি বুঝতে পারলি প্রলয়? কে এই খুনগুলো করছে? না রে, এত বিভৎস মৃত্যু আমি আমার এই 8 বছরের চাকরি জীবনে কখনো দেখিনি। সবটাই যেন রহস্যে মোড়া। খুনি খুবই চালাক। তবে চিন্তা করিস না, কিছু না কিছু ক্লু ঠিকই পাওয়া যাবে। বাড়ি ফিরে আসে আবির। বাড়ির সকলের মুখ ভয়ে কালো হয়ে আছে। তবে এসবের মধ্যে একমাত্র রুহি যেন আনন্দে আছে। এই বীভৎস মৃত্যুগুলো তার মনে কোনো প্রভাবই ফেলতে পারেনি। দিব্যি সে খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে। অবাক হয়ে যায় আবির। আজকাল আবার রুহির মাংস ছাড়া কিছুই মুখে রুটছে না। মাংস ছাড়া সে কিছুতে খেতেই বসছে না। মা বাবাও যে রুহির এরকম আচরণে খুব বিরক্ত তা আবির ভালোই বুঝতে পারে। কিন্তু কি করবে সে? রুহি তো আজকাল তার কোনো কথাই শোনে না, নিজের খেয়ালেই মত্ত থাকে। বাড়ি ফিরে এসে আবির জানতে পারে তার বাবা শহরের এক তান্ত্রিককে ডেকেছেন। সে আগামীকালই আসবে। তারপর কী সব যজ্ঞটজ্ঞ করবে। আবিরের এসব কোনো কিছুতেই বিশ্বাস নেই। কিন্তু তান্ত্রিকের আসার কথা শুনে রুহির চোখ মুখ কঠিন হয়ে যায়। আবিরের তা চোখ এড়ায় না। পরের দিন সেই তান্ত্রিক এলেন। তিনি এক বিশাল যজ্ঞ করবেন। সেই খবর শুনে গ্রামের লোক ভিড় করে এসেছে। আবির আর প্রলয় উপস্থিত আছে। কিন্তু রুহি আজ ঘর থেকে বেরোয়নি। আলেয়া তাকে ডাকতে গেছিল, কিন্তু রুহি বলেছে ওর শরীর খারাপ লাগছে। যথা সময়ে যজ্ঞ শুরু হলো। সে এক বিশাল আয়োজন। বেশ অনেকটা সময় ধরে জোরে জোরে মন্ত্র পড়ে যজ্ঞ করলেন তিনি। যজ্ঞ শেষে তান্ত্রিক বললেন যে তিনি ভূত তাড়িয়ে গ্রামকে বাঁচিয়েছেন। গ্রামের লোকজনও তাই বিশ্বাস করল। বেশ মোটা টাকাও নিয়ে নিলেন তিনি। ওপরের ঘরে বসে মিটিমিটি হাসতে লাগলো রুহি। পরদিন সকালে ভোলার চিৎকারে গ্রামশুদ্ধ সকলের ঘুম ভেঙে গেল। ভোলা ভোরবেলায় তার খেতে যাচ্ছিল। তখনই সে দেখতে পায় গ্রামের পশ্চিমে যে বুড়ো বটগাছ আছে তার নিচে তান্ত্রিকের ছিন্ন ভিন্ন দেহটা পড়ে আছে। সে তখনই গ্রামে এসে চিৎকার করে সকলকে বলতে শুরু করে ঘটনাটা। সকলে ছুটে যায় বটতলায়। আরও ভয়ঙ্করভাবে তান্ত্রিককে মারা হয়েছে। গ্রামের লোকজন আতঙ্কে কাঠ হয়ে গেছে। এবার হয়তো সকলে এক এক করে ওই প্রেতাত্মার হাতে শেষ হবে। প্রলয় মৃতদেহের চারপাশটা ভালো করে দেখতে লাগলো, যদি কোনো ক্লু পাওয়া যায়। বেশ কিছুটা দূরে ঘাসের মধ্যে কিছু একটা চকচক করছে। এগিয়ে গিয়ে দেখল একটা মেয়েদের হাতের সোনার আংটি। এই তো ক্লু পাওয়া গেছে। এবার এই আংটির সূত্র ধরেই খুনির কাছে পৌঁছানো যাবে। আংটিটা খুব সাবধানে রুমাল দিয়ে ধরে একটা প্লাস্টিকের ব্যাগে ভরে রাখল প্রলয়।
আবির আজ আবার থানায় গেল। তান্ত্রিক তো নিজেই ভূতের হাতে মারা পড়লো রে। এবার তোকেই আসল খুনিকে ধরতে হবে। আজ আমি একটা দারুণ ক্লু পেয়েছি। এবার মনে হচ্ছে খুনিকে খুব সহজেই খুঁজে পাওয়া যাবে। দাঁড়া, তোকে দেখাই জিনিসটা। প্রলয় আংটি শুদ্ধ প্লাস্টিকের ব্যাগটা আবিরকে দেখালো। আংটিটা দেখে আবিরের মাথায় যেন বাজ পড়ল। ধপ করে চেয়ারের ওপর বসে পড়ল। এটাই তো সেই আংটিটা যেটা ও বিয়ের পরপরই রুহিকে উপহার দিয়েছিল। কিন্তু এটা তান্ত্রিকের মৃতদেহের ওখানে পড়ে গেল কি করে? তাহলে কি এইসব মৃত্যুর জন্য রুহি দায়ী? না না, এ হতে পারে না। আর ভাবতে পারছে না ও। এই ঠান্ডার মধ্যেও আবির ঘামছে। কি রে, কি হলো তোর? শরীর খারাপ লাগছে নাকি? এনে একটু জল খাতো। না না, কিছু না। আমি এখন আসছি, হ্যাঁ, পরে আসবো আবার। এই বলে থানা থেকে এক প্রকার ছুটে বেরিয়ে এলো আবির। তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। রুহিকে অনেক কিছু জিজ্ঞাসা করার আছে। আবিরের চোখ মুখের ভাব কেমন অদ্ভুত লাগলো প্রলয়ের। ও কি কিছু জানে আংটির ব্যাপারে? কাল একবার ভালো করে আবিরের সাথে কথা বলতে হবে, মনে মনে ভাবলো প্রলয়। বাড়ি ফিরে গিয়ে রুহিকে আংটির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় যেদিন তান্ত্রিক এসে যজ্ঞ করছিল সেই দিনই আংটিটা হারিয়ে গেছে। হয়তো কেউ চুরি করে নিয়েছে। রুহির কথা আবিরের ঠিক বিশ্বাস হলো না। রাতে দুজনেই শুয়ে পড়ল। মাঝরাতে রুহি প্রতিদিনের মতো চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গেল। আবিরের এমন কিছু আগে থেকেই সন্দেহ হয়েছিল, তাই সে ঘুমের ভান করে পড়েছিল। রুহি বেরোনোর পরপরই আবিরও একটা কালো চাদর মুড়ি দিয়ে রুহির পিছু নিল। কিছুটা দূর থেকে সে রুহিকে অনুসরণ করতে লাগলো। রুহি খুব দ্রুত হাঁটছে, যেন মনে হচ্ছে হাওয়ায় ভেসে যাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে সে ভবেন জ্যাঠার বাড়িতে ঢুকে গেল। আবির একটা গাছের পেছনে দাঁড়িয়ে রুহির কাণ্ড কারখানা দেখতে লাগলো। রুহি সোজা ঢুকে গেল ভবেন জ্যাঠার গোয়াল ঘরে। একটু পরেই একটা হৃষ্টপুষ্ট ছাগল ধরে নিয়ে এলো। ছাগলের মুখটা এমনভাবে ধরে রেখেছে যাতে চিৎকার না করতে পারে। আবিরের বুকটা আতঙ্কে হাঁপড়ের মতো ওঠানামা করছে। রুহি এক টানে ছাগলের মুন্ডটা ধর থেকে ছিঁড়ে আনলো। পরম তৃপ্তিতে জিভ দিয়ে রক্ত চাটতে লাগলো। তারপরে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছাগলের মাংস খেতে থাকলো। রুহিকে তখন সাক্ষাৎ পিশাচিনীর মতো লাগছে। এমন ভয়ঙ্কর দৃশ্য সচক্ষে দেখে আবিরের গা গোলাতে লাগলো। কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাড়ি চলে এলো আবির। বাড়ি এসেই হড় হড় করে বমি করে দিল। কিছুক্ষণ পর চোখে মুখে জল ছিটিয়ে একটু শান্ত হলো। ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে আবিরের। এতদিন ধরে একটা পিশাচিনীর সাথে ঘর করেছে সে। তাকেই ভালোবেসে এসেছে। তার জন্যই আজ তার পরিবার, তার গ্রাম এত বড় বিপদে পড়েছে। কিন্তু কিন্তু কি করবে সে এখন? কি করে বাঁচাবে সকলকে এই পিশাচিনীর হাত থেকে? কোনো উপায় কি নেই? হঠাৎ তার মনে পড়ল ট্রেনের মধ্যে দেখা সেই সাধু বাবার কথা। তিনি তো এমন কোনো বিপদেরই আভাস দিয়েছিলেন। কি নাম যেন বলেছিলেন? হ্যাঁ, ভবানী তান্ত্রিক। তিনি তো বলেছিলেন যে তিনি পাশের গ্রামেই আছেন। বিপদে পড়লেই যেন তার কাছে ছুটে যায়। আর দেরি নয়, কালই সে যাবে প্রলয়কে নিয়ে ভবানী তান্ত্রিকের কাছে। পারলে তিনিই একমাত্র রক্ষা করতে পারবেন এই বিপদ থেকে। পরদিন খুব সকালে আবির প্রলয়ের বাড়ি এসে ওকে সব খুলে বলল। প্রলয় তার বন্ধুকে যথাসম্ভব সাহায্য করবে বলে আশ্বাস দিল।
দুজনে মিলে পাশের গ্রাম কুসুমপুর গেল। সেখানে গিয়ে জানতে পারল ভবানীতান্ত্রিক কুসুমপুর গ্রামকে একবার ভয়ঙ্কর নিশির হাত থেকে বাঁচিয়েছিলেন। তারপর থেকেই গ্রামের সকলে তাকে খুব মান্য করে। তিনি এখন এই গ্রামেরই প্রধান হরিচরণ দত্তের বাড়িতে আছেন। আবির আর প্রলয় হরিচরণ বাবুর বাড়ি গেল। হরিচরণ বাবুর চাকর তাদেরকে বসার ঘরে বসিয়ে ভবানীতান্ত্রিককে ডাকতে গেল। কিছুক্ষণ পর তিনি এলেন। আমি জানতাম তুই নিশ্চয়ই আসবি। তোর গায়ে যে মহাবিপদ। বাবা, আমাদের বাঁচান। আমি প্রথমে আপনার কথা বুঝতে পারিনি, কিন্তু আজ হাড়ে হাড়ে বুঝেছি। আমি এতদিন ধরে ভুল মানুষকে ভালোবেসেছি। আমার জন্যই আজ গ্রামের সকলের এই বিপদ। কাঁদতে কাঁদতে বলল আবির। তুই বৃথাই তোর বউকে দোষ দিচ্ছিস রে হতভাগা। এতে ওই মেয়েটার কোনো দোষ নেই। ভয়ঙ্কর পিশাচকে কেউ জাগিয়ে তুলেছে। তোর বউ সেই পিশাচের আয়ত্তে এখন। আর বেশি দেরি করা যাবে না। 2 দিন পর ঘোর অমাবস্যা। তার আগেই ওই পিশাচকে আটকাতে হবে, না হলে সমস্ত গ্রাম শেষ হয়ে যাবে। তাহলে চলুন বাবা, আমাদের সঙ্গে আমাদের গ্রামে চলুন। তোমরা এখন যাও বাছারা, আমি বিকালে তোমাদের গ্রামে যাব। আর শোনো, আমি যাওয়ার আগে তোমার বউকে কিছুতেই বাড়ির বাইরে বেরোতে দেবে না। আবির ও প্রলয় ফিরে এসে বাড়ির সকলকে সবকিছু জানালো এবং সাবধানে থাকতে বলল। সূর্যের আলো তখন পড়ে আসছে। সন্ধ্যা হব হব করছে। আবির এবং তার বাড়ির সকলে অপেক্ষা করে আছে কখন ভবানীতান্ত্রিক আসবেন। প্রলয়ও উপস্থিত সেখানে। এমন সময় রুহি সেজে গুজে ওপর থেকে নামছে। তাকে দেখে সকলে অবাক। এই সন্ধ্যাবেলা কোথায় যায় মেয়েটা? আবির রুহির পথ আটকালো। কোথায় যাচ্ছ তুমি এখন? वो थोड़ा बाहर जा रही हूँ घूमने के लिए। এটা কোনো ঘোরার সময় নয়, তুমি কোথাও যাবে না। বেশ ধমকে সুরেই বলল আবির। क्यों? मैं क्यों नहीं जा सकती? मुझे जाना है। मेरा रास्ता छोड़ो, हट जाओ सामने से। না, আমি কিছুতেই তোমাকে যেতে দেবো না। রুহির চোখ মুখের ভঙ্গি আস্তে আস্তে বদলে যাচ্ছে। চোখ মুখে হিংস্রতা ফুটে উঠেছে। প্রচণ্ড রাগে সাপের মতো ফোঁস ফোঁস করতে লাগলো। তারপর প্রচণ্ড চিৎকার করে আবিরের গলা টিপে ধরল রুহি। ঘরে উপস্থিত বাকি সকলে তখন ভয় ঠক ঠক করে কাঁপছে। প্রলয়ও বুঝতে পারছে না কি করবে সে। ঘর ঘরে গলায় বলে উঠল রুহি, তুই আমাকে আটকাবি? হ্যাঁ, তুই আমাকে আটকাবি? ইত্তে সাহস তোর? হ্যাঁ, ইত্তে? তোকে বাঁচিয়ে রাখা আমার ভুল হয়েছে। তোকে আমি এক্ষুনি শেষ করবো। আবির অনেক চেষ্টা করেও রুহির হাত থেকে নিজেকে মুক্ত করতে পারল না। এমনই সময় বাইরে থেকে গুরু গম্ভীর মন্ত্রের আওয়াজ শোনা গেল। ভবানীতান্ত্রিক ঘরে প্রবেশ করলেন। তিনি তার বৃদ্ধাঙ্গুলি রুহির কপালে ছুঁয়ে চোখ বন্ধ করে মন্ত্র আওড়াতে লাগলেন। রুহি এক ঝটকায় আবিরকে ছেড়ে দিয়ে মেঝে বসে হাঁপাতে লাগলো। রুহির হাত থেকে মুক্ত হয়ে আবির প্রাণ ভরে নিঃশ্বাস নিল। রুহি মেঝে বসে ভবানীতান্ত্রিকের দিকে হিংস্র দৃষ্টি হেনে ক্রোধে ফুঁসতে লাগল। ভবানীতান্ত্রিক তার কোমণ্ডলু থেকে কিছুটা মন্ত্রপুত জল ছিটিয়ে দিল রুহির ওপর। সে চিৎকার করে উঠল। তারপর এক লাফে দেওয়ালে চড়ে বসে টিকটিকির মতো এ দেওয়াল থেকে ও দেওয়ালে বড় জানলাটার দিকে চলে গেল। এক টানে জানলায় লাগানো লোহার গ্রিলটা খুলে ফেলল। তারপর জানলা দিয়ে এক লাফ মেরে পেছনের বাগানে পড়ে অন্ধকারে মিলিয়ে গেল। আবির দৌড়ে গেছিল রুহিকে আটকানোর জন্য, কিন্তু পারল না। ভবানীতান্ত্রিক গম্ভীর হয়ে কিছু ভাবতে লাগলেন। প্রলয় ভয়ার্ত গলায় বলল, বাবা, রুহি তো কোথাও একটা চলে গেল। ওকে তো আটকানো গেল না। ওকে এখন আটকানো সম্ভব নয় রে। ওর মাথায় হাত রেখেই আমি বুঝেছি ও তোর বউ নয়।
ও সেই কালো দিঘির অভিশপ্ত প্রেতাত্মা। এতদিন তোর বউয়ের রূপ ধরে এখানে ছিল, যাতে কেউ ওকে সন্দেহ না করতে পারে। কাঁদো কাঁদো গলায় বলল আবির। কি বলছেন বাবা? তাহলে তাহলে রুহি কোথায়? সে আমি কি করে জানবো রে হতচ্ছাড়া? তোদের নিষেধ করেছিলুম জলার কাছে যাস নে, তা শুনলি নে তো। এবার বোঝ ঠেলা, সে বেঁচে আছে না মরে গেছে তা আমি জানি নে। এই কথা শুনে হাউ হাউ করে কেঁদে উঠল আবির। আহ, বেশি গোল করিস নে, যা তো আমাকে ধ্যানে বসতে দে। কর্কশ গলায় বললেন ভবানী তান্ত্রিক। বাড়ির বাইরে গিয়ে একটা গাছের তলায় বসে ধ্যান করতে লাগলেন তিনি। আবির কেঁদেই চলেছে। প্রলয় ও বাড়ির সবাই মিলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। ওদিকে চক্রবর্তী বাড়িতে একজন তান্ত্রিক এসেছে শুনে রমলার ভাই মঙ্গল চুপি চুপি দেখতে এসেছে। বাইরের দরজার কাছে দাঁড়িয়ে সে এক দৃষ্টিতে দেখে চলেছে ভবানী তান্ত্রিককে। বেশ কিছুক্ষণ পর ভবানী তান্ত্রিকের ধ্যান ভাঙল। কে রে? কে লুকিয়ে দরজার পিছনে? সামনে আয় বলছি, সামনে আয়। চুপি চুপি বেরিয়ে এলো মঙ্গল। আগে বাবা ঠাকুর, আমি মঙ্গল। তা এখানে তোর কাজ কি? যা যা যা, পালা পালা, বাড়ি পালা। বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সৎমা। বাবাটাও কোনো খোঁজ খবর রাখে না। ওই দিদি ছিল, তাকে ওই কালো দিঘি খেয়ে নিয়েছে। আমি এখন গায়ে চণ্ডী মণ্ডপে থাকি। ধীরে ধীরে বলল মঙ্গল। তা আমার কাছে কি মনে করে? বাবা ঠাকুর, আমাকে আপনার চেলা বানিয়ে নিন। আমি আপনার পায়ে পড়ি। আপনার সব কথা আমি মেনে চলবো, দয়া করে না বলবেন নি। এই, আরে 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 পা ছাড়, ছাড় পা বলছি হতচ্ছাড়া। হে তো মহা জ্বালা দেখছি। না বাবা ঠাকুর, আমি পা ছাড়বো না। আপনি আপনি আমাকে আপনার চেলা বানান, তারপর আমি আপনার পা ছাড়বো। ও ওরে হতভাগা, তান্ত্রিকের চেলা হওয়া কি অতই সোজা? দত্তি, দানব, ভূত, প্রেত সব আমাকে নিয়ে চলতে হয়। ওসব দৃশ্য তোর সহ্য হবে না। পা ছেড়ে উঠে দাঁড়ালো মঙ্গল। বললেই হলো। আমি তো দেখেছি ওই পিশাচকে, যেদিন সুজয় কাকাকে সে মারলো, আর যেদিন ওই ভণ্ড তান্ত্রিককে মারলো সেদিনও দেখেছি। ভয় পাইনি, অত ভয় ডর আমার নেই। বটে বটে, এত সাহস তোর? কাল সকালে এসে আমার সাথে দেখা করিস তো। এখন যা যা, নিজের আস্তানায় গিয়ে ঘুমা। মঙ্গল চলে গেল। ভবানী তান্ত্রিকের ধ্যান ভেঙেছে দেখে আবির ছুটে এসে তার পায়ে পড়ল। বাবা বাবা, যে করেই হোক আমার রুহিকে বাঁচান। ওকে ছাড়া আমি বাঁচবো না। ওঠ রে ওঠ, ওঠ, মা কালীর কাছে প্রার্থনা। এখন এক জায়গায় যেতে হবে, সকালের আগেই আমি ফিরে আসব। উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল প্রলয়। এখন কোথায় যাবেন বাবা? এক বিশেষ কাজে আমাকে যেতে হবে। কাজ সম্পূর্ণ করে তবেই ফিরবো আমি। এই বলে হন হন করে হেঁটে বেরিয়ে গেলেন ভবানী তান্ত্রিক। আবির ও তার পরিবারের সকলে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। ভবানী তান্ত্রিক দ্রুত গতিতে হেঁটে চলেছেন কালো দিঘির দিকে। সাধনার মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে ওই কালো দিঘির নিচেই ওই প্রেতাত্মা বন্দি করে রেখেছে রুহিকে এবং সে এখনও জীবিত আছে। যত তাড়াতাড়ি সম্ভব তাকে উদ্ধার করতে হবে। একটা ফুলের মতো নিষ্পাপ জীবন তিনি কিছুতেই শেষ হতে দেবেন না। কালো দিঘির কাছে যখন তিনি পৌঁছলেন তখন গভীর রাত। শনশন করে ঠান্ডা বাতাস বইছে। দূরে কোথাও কর্কশ স্বরে রাতচোরা পাখি ডেকে উঠল। শিয়ালের করুণ কান্না শোনা যাচ্ছে। দিঘির পাশে বাঁশবনের মধ্যে অনেকগুলো লাল চোখ জ্বলছে, যেন ক্ষুধার্ত শিকারীরা শিকার ধরার জন্য ওত পেতে বসে আছে। ভবানীতান্ত্রিক দিঘির পাড়ে গিয়ে দাঁড়ালেন। তারপর চোখ বুজে কি সব মন্ত্র পড়লেন। চোখ খুলে কোমণ্ডলুটা দিঘির পাড়ে রেখে এক ডুব মারলেন দিঘির জলে। দিঘির অনেক গভীরে চলে গেলেন। জলের ভেতরের প্রেতরা জেগে উঠেছে। চারপাশ দিয়ে ঘুরছে তারা বীভৎস চিৎকার করতে করতে, কিন্তু ভবানী তান্ত্রিকের ধারে কাছেও কেউ ঘেঁষতে পারছে না।
বেশ কিছুক্ষণ পর তিনি একটা বড় আয়না নিয়ে দিঘির থেকে উঠে আসলেন। আয়নাটা মাটির ওপর রেখে কুমণ্ডলু থেকে কিছু জল নিয়ে মন্ত্র পড়ে আয়নায় ছুঁড়ে মারলেন। কাঁচটা তৎক্ষণাৎ ফেটে গেল আর তার ভেতর থেকে রুহি বেরিয়ে এলো। ভবানীতান্ত্রিক তার মাথায় হাত রেখে মন্ত্র পড়ে দিলেন। आप तो वही साधु बाबा है जो ट्रेन में मिले थे। आपने मुझे बचाया उस चुड़ैल से। देखिए ना, वो मुझे इस आईने में कैद करके रखी थी। আমি সব জানি রে মা, সব জানি। নে নে, এখন বাড়ি চল তো, সবাই তোর জন্য অপেক্ষা করছে। ভবানীতান্ত্রিক রুহিকে নিয়ে আবিরদের বাড়ি ফিরে এলেন। ভোরের আলো তখন ফুটতে শুরু করেছে। বাড়ির সকলে রুহিকে দেখে অবাক। আবির ছুটে গিয়ে জড়িয়ে ধরল রুহিকে। এই নে, তোর বউকে আমি ফিরিয়ে এনেছি। বাবা, আপনি ধন্য। আপনার জন্য আমি রুহিকে ফেরত পেয়েছি। আপনার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো আমি। আবিরদের বাড়ি পৌঁছে তিনি সকলকে জানান যে কাল তিনি এক মহাযজ্ঞে বসবেন। তার যজ্ঞের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আনার দায়িত্ব দিলেন আবির ও প্রলয়কে। পরের দিন সকালে আবির ও প্রলয় যজ্ঞের জন্য প্রয়োজনীয় সব সামগ্রী এনে দিল। আজ রাতেই ভবানীতান্ত্রিক গ্রামের শ্মশানে যজ্ঞ করবেন। আবির ও প্রলয় তার সাথে থাকতে চেয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। গ্রামের সকলকে তিনি আজ সন্ধ্যার পর বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন। তিনি এক পবিত্র যজ্ঞের ছাই গ্রামের সকল বাড়ির চারপাশে ছড়িয়ে দিয়েছেন, যাতে ওই প্রেতাত্মা কোনো গ্রামবাসীর ক্ষতি না করতে পারে। গ্রামের আকাশ বাতাস সব আজ থমথমে। দিনের বেলায়ও রাস্তাঘাটে লোক চলাচল খুব কম। সকলে প্রচণ্ড আতঙ্কে আছে। ভবানীতান্ত্রিক নিজের ঘরে দৌড় আটকে মায়ের ধ্যানে মগ্ন। আবিরের বাবা ঘর জুড়ে পায়চারি করছে, কিছুতেই শান্ত হয়ে বসতে পারছে না। আবির, রুহি, প্রলয়ের মনে প্রচণ্ড ঝড় চলছে। জানি না আজ রাতে কি হবে। বাড়ির বাকিদের অবস্থাও একই রকম। মঙ্গল ও প্রলয় আজ আবিরদের বাড়িতেই থাকবে। ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তে ঘর থেকে বেরিয়ে এলেন ভবানীতান্ত্রিক। সকলে তার দিকে ছুটে গেল। তাকে আজ অন্য রকম লাগছে, যেন কোনো কাজে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি হাত তুলে বললেন, সকলে নিজের খেয়াল রেখো। যাই ঘটুক না কেন, বাড়ি থেকে বাইরে কেউ বেরোবে না, না হলে কিন্তু মৃত্যু অনিবার্য। এবার আমাকে যেতে হবে। এই বলে যজ্ঞের জিনিসপত্র নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। যাওয়ার পথে মা কালীর মন্দিরে ঢুকে গড় হয়ে প্রণাম সেরে নিলেন। আশীর্বাদ করিস মা, ওই প্রেতাত্মাকে যেন আজই শেষ করতে পারি আমি। ভবানীতান্ত্রিক যখন শ্মশানে পৌঁছলেন তখন সন্ধ্যা হয়ে গেছে। হু হু করে ঠান্ডা বাতাস বইছে। শ্মশান পুরো নিস্তব্ধ। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। কোনো কুকুর বেড়াল তো দূরস্থ, একটা ঝিঝি পোকারও আওয়াজ শোনা যাচ্ছে না। একটা ছোট মশাল জ্বালিয়ে এগিয়ে চলল ভবানীতান্ত্রিক। মোটামুটি একটা পরিষ্কার স্থান তিনি যজ্ঞের জন্য নির্ধারণ করলেন। মশালটা মাটিতে পুঁতে যজ্ঞবেদী তৈরি করলেন। তার সামনে যজ্ঞের জিনিসপত্র সাজিয়ে রাখলেন। চারপাশে পবিত্র ভস্য দিয়ে গণ্ডি কেটে দিলেন, যাতে ওই প্রেতাত্মা গণ্ডি ভেদ করে ভেতরে না আসতে পারে। যজ্ঞের আগুন জ্বালালেন। মা কালীকে স্মরণ করে যজ্ঞ শুরু করলেন। জোরে জোরে মন্ত্রোচ্চারণ করে আগুনে বিভিন্ন দ্রব্য আহুতি দিতে শুরু করলেন। আগুনের শিখা লক লক করে উঠল। বেশ কিছুক্ষণ মন্ত্রোচ্চারণের পর শ্মশানের পরিবেশ বদলাতে শুরু করল। আকাশে কালো মেঘ জমা হলো। থেকে থেকে আকাশ বাতাস কাঁপিয়ে বজ্রপাত শুরু হলো। লাল লাল চোখওয়ালা একদল সাপদ ঘিরে ধরল ভবানীতান্ত্রিককে। হিংস্র জান্তব গর্জন করতে লাগলো তারা। ভবানীতান্ত্রিক মন্ত্রোচ্চারণ থামালেন না। তিনি জানেন এই সকলই ভ্রম। কিছুক্ষণ পর সেই সাপদদের আর দেখা গেল না। ভবানীতান্ত্রিক মন্ত্র পড়তেই থাকলেন।
অসংখ্য প্রেতমূর্তি শ্মশানের চারপাশ থেকে উঠে আসতে লাগলো। তাদের দেহ থেকে মাংস গলে গলে পড়ছে, চোখে তাদের নারকীয় জিঘাংসা, প্রচণ্ড দুর্গন্ধে বমি উঠে আসছে। কোনো সাধারণ মানুষের পক্ষে এই দৃশ্য সহ্য করা সম্ভব নয়। ভবানীতান্ত্রিক এক নাগাড়ে মন্ত্র পড়ে যেতে লাগলেন। সকল প্রেতমূর্তি বাতাসে মিলিয়ে গেল। কিছুক্ষণ সব ঠিক থাকলো। তারপর শুরু হলো আর এক উপদ্রব। পেছন থেকে এক নারী মূর্তির গলা শোনা গেল। ভবানীতান্ত্রিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, খোকা, সে দেখ বাবা, তোর মা এসেছে। একটিবার চেয়ে দেখ বাবা। অনেকদিন পর মায়ের কণ্ঠস্বর শুনে ভবানীতান্ত্রিকের মনটা হু হু করে উঠল। কিন্তু তিনি জানেন এসবই ভ্রম। এর ফাঁদে পা দিলে নির্ঘাত মৃত্যু। তিনি মন্ত্র পড়ার জোর বাড়িয়ে দিলেন। আবার সব থেমে গেল। কিছুক্ষণ পর তার মনে হলো শ্মশান ভূমি যেন বন্যায় ভেসে যাচ্ছে। তবে এই রক্ত বন্যা তার পায়ে এসেও লাগছে। অপার্থিব চিৎকার শোনা যাচ্ছে। চারপাশ থেকে কারা যেন কাদা, পচা মাংস, হাড়গোড় ছুঁড়ে মারছে ভবানীতান্ত্রিককে। সেই সব তার গায়ে এসে আঘাত করছে। শ্মশানের বাতাস দুর্গন্ধে ভরে গেছে। অসহ্য পুঁতিগন্ধময় পরিবেশে বমি হওয়ার জোগাড়। কিন্তু এত কিছু করেও ভবানীতান্ত্রিককে টলানো গেল না। তিনি এক নাগাড়ে মন্ত্রোচ্চারণ করে চলেছেন। এমন সময় দেখা গেল যজ্ঞবেদীর সামনেই গণ্ডির বাইরে এক উলঙ্গ নারী মূর্তি উবু হয়ে বসে আছে। সারা মুখ গায়ের মাংস খুবলানো, হাত পায়ে বড় বড় নখ, চোখে যেন আগুন জ্বলছে, জিভটা লক লক করছে। সাধারণ মানুষ এসব দেখলে ভিড়মি খেত। খোনা গলায় বলল সেই নারী মূর্তি, তুই মুখে শেষ করতে পারবি ক্লাই রে তান্ত্রিক, তুই মুখে শেষ করতে পারবি ক্লাই। আমি তোকে মেরে তোর রক্ত খাবো, তারপরই গাঁটাকে শেষ করবো। তুই মুখে শেষ করতে পারবি ক্লাই। তার আগে আমি তোকে শেষ করবো রে পিশাচিনী। দেখ দেখ আমার হাতে কি। ভবানীতান্ত্রিক তার ঝোলা থেকে একজোড়া রূপোর বালা বার করল। এই বালা জোড়া রুহিকে উদ্ধার করার দিনই দিঘির নিচে পেয়েছিলেন তিনি, কিন্তু সেটা লুকিয়ে রেখেছিলেন। এর মধ্যেই ওই প্রেতাত্মার সকল শক্তি লুকিয়ে আছে। বালা জোড়া দেখে প্রচণ্ড গর্জন করে উঠল সেই নারী মূর্তি। ভবানীতান্ত্রিক বিশেষ মন্ত্রোচ্চারণ করে যজ্ঞের আগুনে সেই বালা জোড়া ফেলে দিলেন। আকাশ বাতাস কাঁপিয়ে আর্তনাদ করে উঠল সেই প্রেতাত্মা। ধীরে ধীরে তার শরীরটা টুকরো টুকরো হয়ে বাতাসে মিশে গেল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। গ্রামে ফিরে এলেন ভবানীতান্ত্রিক। পলাশডাঙ্গা গ্রাম আজ সম্পূর্ণ বিপদমুক্ত। গ্রামের সকলে তার পা ছুঁয়ে প্রণাম করল। সকলকে তিনি আশীর্বাদ করলেন। আবির তাকে আরও 2 দিন থাকার জন্য অনুরোধ করল, কিন্তু তিনি রাজি হলেন না। মঙ্গলের হাত ধরে তিনি নিজের গন্তব্যে পা বাড়ালেন। রেলগাড়ি থেকে দেখলেন গ্রামের সীমানা আস্তে আস্তে দূরে মিলিয়ে যাচ্ছে। শুনছিলেন কালো দিঘির প্রেতাত্মা, রচনা ঋতপা ব্যানার্জি, গল্প পাঠে সায়ন্তন। ভবানীতান্ত্রিকের ভূমিকায় ছিলেন হরোস্কোপ থেকে ইভান, রুহি প্রেতাত্মা ভবানীর মা এবং রমলার চরিত্রে তৃষা, প্রলয় এবং গল্পের সূত্রধার আমি রক্তিম, মঙ্গলের চরিত্রে পিশাচ, অপরিচিত মহিলা কাহন, রুহির মা মৌপিয়া, সুজয়, সৌরেন্দ্র। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে শঙ্খ। পোস্টার ডিজাইন সৌরেন্দ্র। আবির, বিমল এবং মনোহর বাবুর চরিত্রে শব্দ সংযোজন, ভিডিও মোশন এবং পরিচালনায় শ্রীরূপ। সমগ্র পরিকল্পনা ও পরিবেশনায় টিম স্কেরি টেলস। আজ এই গল্পে
হরোস্কোপ থেকে ছিলাম আমি রক্তিম, ইভান এবং অভিষেক পিশাচ পাটোয়ারি। গল্পটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং ডেসক্রিপশনে রইল হরোস্কোপের লিঙ্ক। আপনারা ইচ্ছে হলে হরোস্কোপ ভিজিট করে আসতে পারেন। তাহলে বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক করুন, অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। আগামী দিনেও আবারও একটা রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে স্কেয়ারি টেলস। সো স্টে টিউনড উইথ আস।